এখানে আমরা যে বাঘটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 18 হাত লম্বা একটা বাঘ। এই বাঘটা একটা ফোকটেল বলা যায়, চঞ্চল পানওয়ালার একটা গল্প। লোকাল সুখাইরের জমিদার বাড়ির একজন লোকাল মানুষ তার বলা একটা গল্পে একবার মুক্তাগাছার জমিদার যখন সুখাইরের জমিদারকে দাওয়াত করে, সেখানে তার কিভাবে পেয়াদা যায়, পেয়াদা তার পাগড়ি হাজির করে এবং আলাদা তাকে খেতে দেওয়া হয়, এবং তারপরে সে কিভাবে একটা রানী হাতি উপহার দেওয়ার কথা বলার পরে সবাই তার বাড়িতে বেড়াতে যায়, সেই গল্পর সূত্র ধরে যেমন রানী হাতিগুলো দেখা যাচ্ছে যে তার বাড়িতে নিয়ে যায়, দেখাইতে তার রানী হাতি এবং কিভাবে বেহেস্তের মতো সাজানো ঘর বাড়ি সেগুলো দেখানো হয়। যে রাজা যখন ভেতর অন্তর্মহল থেকে বাইরে আসতেছিল সেটাতেই নাকি তার 1.5 ঘন্টা সময় লেগে গেছিল। এইভাবে গল্প কন্টিনিউ করতে করতে একসময় একটা শিকারের গল্প আসে, যেটা মূলত সুখাইরের রাজার রায় পদবি পাওয়ার গল্প, যেখানে রানী ভিক্টোরিয়া শিকারে যান তার স্বামী সহ। তার হাজবেন্ডকে একটা 18 হাত লম্বা বাঘ অ্যাটাক করে হাতির পেছনে উপরের আলমারি পর্যন্ত পৌঁছে যায়, এবং তখন সুখাইরের জমিদার যে রাজা, সেই ওই হাতিটাকে গুলি করে ঘায়েল করে এবং তাদের জীবন বাঁচায়। তাই সেই রানী এসে ওই রাজাকে রায় পদবি দেয় এবং একটি মোহর দেয়, এবং এই গল্পেরই পুরো কন্টিনিউশন এই ড্রয়িং এ দেখা যাচ্ছে। এবং মেইন ক্যারেক্টার হিসেবে এই 18 হাত বাঘ, যেটা একটু এমফাসাইজ সাইজ অবশ্যই। এই কাজটা একটা পুঁথির কাজ। পুঁথি লেখনের মাধ্যমে আমাদের এখন তো পুঁথি হারায় যাচ্ছে, নতুন পুঁথি লেখা হয় না, পুঁথির এক ধরনের রিভাইভ করা হচ্ছে, এবং পুঁথি লেখনের মাধ্যমে এই কাজটার মধ্যে পুরনো যে ইতিহাস, এই সুখাইর এবং গোড়ারং জমিদার বাড়ির রিলেটেড যে ইতিহাস, সেগুলোকে তুলে ধরা হচ্ছে। এখানে 4টা সিরিজ আছে, যেখানে 4টা লাইনে আমরা 4টা সিরিজ দেখতে পাচ্ছি। এবং এই পুঁথিটা একটা ন্যাচারাল পেপারের উপর লেখা, যেটাকে বলা হয় গুর্জ পাতা, সেটার উপরে কালি দিয়ে লেখা। 4টা সিরিজের একটাতে হচ্ছে পুরনো ইতিহাস আছে, আর বাকিগুলোর ভিতরে বিভিন্ন ইতিহাস ভেঙে বলা হয়েছে কিছু এক্সিলেন্সির ব্রেভারির কথা, এক্সিলেন্সির কথা, কিংবা কত বড় প্রাসাদ ছিল। যেমন কিছু পুঁথির ভিতরে এই পুঁথিটাতে যদি আমরা ফেরত যেয়ে দেখি, সুখাইরের জমিদার বাড়ির নামকরণ নিয়ে অনেক গল্প আছে। তার ভেতরে একটা গল্প হচ্ছে সুখাইর ডাকাত ছিল, তাকে সরিয়ে ওই জায়গায় বাড়ি করা হয়েছে, সেই জন্য সুখাইর নাম। আবার কিছু গল্পে আছে যে সুখাইর নামে একটা জেলে ছিল, সে মাছ ধরে এনে রাজাকে দিত, আর রাজা দেখতো সেটা স্বর্ণ। তো যতই মাছ ধরতো ততই স্বর্ণ, এবং এই উত্তরোত্তর উন্নতি হলো জায়গার। তারপরে ওই জেলের নামে ওই জায়গার নাম রাখা হয়েছে সুখাইর শো। তারপরে আবার রায়বাহাদুর পদবী কিংবা রাজমহল কত বড় ছিল সেই বিষয়গুলো নিয়ে, এই যে একটু আগে যে গল্প বললাম 18 হাত বাঘ হাতিকে অ্যাটাক করা এবং তার থেকে বাঁচানো, সেই গল্প নিয়েও একটা পুঁথি আছে। এবং রাজমহল কত বড় ছিল, রাজার প্রতিপত্তি কতখানি ছিল, বীরত্ব, সেই জায়গাগুলোকে নিয়ে, গল্পগুলোকে নিয়ে পুঁথির আকারে ছন্দ মিলিয়ে এই কাজটা করা। এই কাজটা শুধুই আর্টওয়ার্ক না, এই কাজটা একটা লার্নিং প্রসেস, একটা এডুকেশন। আমরা যেমন ছোটবেলায় ছড়া গানের মধ্যে, ছড়া পড়ার মধ্যে থেকে অনেক কিছু শিখছি, সেরকম এই পুঁথির কাজেও আমরা এই রিদমিক রাইমের মধ্যে দিয়ে পুঁথির মাধ্যমে অনেক বিষয় সম্পর্কে লার্নিং প্রসেসের মধ্যে যাই। এবার আমরা ভিতরের দিকে যাই, কিন্তু আমরা ভিতরে যাব আরেকটা কাজের মধ্যে দিয়ে। এই কাজটা থিয়েটার গ্রুপের করা, যেখানে আসলে এই পুরোনো বাড়িগুলা হারিয়ে যাচ্ছে বিভিন্ন অবহেলায়, বিভিন্ন ধরনের অবহেলার মধ্যে দিয়ে। তো সেই অবহেলাগুলোকে এক ধরনের ঘুণ পোকার মতো ইমাজিন করে এই এই কাজটা করা, যেটার সঙ্গে আমাদের থিয়েটার হবে পরবর্তীতে। আমরা এখান দিয়ে চলে যাই। এই কাজটা মূলত একটা কোলাজ ওয়ার্ক, যেখানে আর্টিস্ট নিজের জার্নি এবং ওই জায়গাটার সুখাইর এবং গোড়ারং জমিদার বাড়ির রেলিক গুলোকে কম্পোজিশন করে
যেখানে জার্নির সময়কার কিছু ইমেজ এবং রেলিক এবং এক্সিস্টেন্স কিভাবে মার্চ করে আছে নেচার, এলোমেলো জংলা অবস্থা, রেলিক, বিভিন্ন মোটিভ, বিভিন্ন মানুষের নাম লেখা, এই পুরো ব্যাপারগুলোকে একটা জায়গায় কোলাজ করা, এটাকে একটা ট্রান্সপারেন্ট জায়গা থেকে দেখানো, যে যাতে এই লেয়ারিং গুলা একসাথে হওয়ার পরে যে একটা ক্লামজি রিয়ালিটি সেটা আসলে উঠে আসে। এবং এটারই আরেকটা রিপ্রেজেন্টেশন আছে, সোজা আমরা যে তিনটা পিলার দেখতে পাচ্ছি, এইটা আবার প্রিন্ট মেকিং এ সায়ানো টাইপে প্রিন্ট মেকিং করে একটা অ্যাডাপ্টেশন করা সেম কাজটা একই আর্টিস্টের। এই এক্সিবিশনে মূলত আমরা যেহেতু দুইটা জমিদার বাড়ি নিয়ে কথা বলতেছি, তো এখানে আসলে আমাদের চেষ্টা ছিল মাল্টি ডিসিপ্লিনারি প্র্যাকটিশনারকে কিভাবে এঙ্গেজ করা যায়, এবং সেই উদ্দেশ্যের মধ্যে একটা পার্ট হচ্ছে এই কাজটা, যেখানে একজন ফ্যাশন ডিজাইনার, জুয়েলারি ডিজাইনার একটা কাজ এখানে রিফ্লেক্ট করছে, যেখানে যখন ওই বাড়ির ইতিহাস আর্টিস্ট শোনে তখন তার কাছে মনে হচ্ছে সেই গোল্ডেন পিরিয়ড, একটা স্বর্ণ যুগ ছিল তাদের, একটা গ্লোরিয়াস জমিনদারি ছিল, সেই জিনিসটাকে এখানে একটা মিনিমাল প্রেজেন্টেশনে দেখানো হচ্ছে। অথচ সেই জমিনদারিরও আবার শিকড় গজিয়ে গেছে, কিংবা গাছপালা গজিয়ে একটা অন্য বাস্তবতা হচ্ছে, কিন্তু তারপরেও সেই টাইমটা, সেই হেরিটেজটা যে প্রেশাস, সেটা এখানে দেখানো হচ্ছে। এই কাজটার মধ্যে মূলত আমরা এই জমিদার বাড়িগুলোর দেয়ালে যে টেক্সচার এবং দেয়ালের উপরে ওভার লেয়ারিং করা বিভিন্ন ফ্যাব্রিকেশন, সেইটার একটা রিপ্রেজেন্টেশন দেখতে পাই। এই রিপ্রেজেন্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সচার এবং ফ্যাব্রিকেশনের মাধ্যমে ওই বিভিন্ন কালার, বিভিন্ন টেক্সচার, বিভিন্ন লেয়ারিং কে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এবং নিচে যে দুইটা অংশ পাতাগুলো, সেগুলো ওই বাড়ি থেকে আনা কালেক্টেড এলিমেন্ট, যেটাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এই পাতাগুলোরই বিভিন্ন ইমপ্রেস এই পর্দাগুলোর ভিতরে দেখা যাচ্ছে। সো ওই বাড়ির টেক্সচারের যে রং এবং ফ্লেভার, সেগুলাকে এখানে মূলত প্রেজেন্ট করা। এবং জমিদার বাড়িগুলোতে আমরা যখন যাই, তখন ভাঙা জমিদার বাড়িগুলোতে এরকমই কিছু ভাঙা, আধা ভাঙা পিলারের মধ্যে দিয়ে আমরা যাতায়াত করি, সেই অ্যাপিয়ারেন্সটাকে এখানে রিক্রিয়েট করা। তার মধ্যেই হয়তো আমরা আবার একটা ঘরে যাই যেখানে ফ্রেস্কো থাকে, যেখানে ভাঙা কিছু ফ্রেম থাকে, সেটার রিপ্রেজেন্টেশন আমরা এই কাজটার ভিতরে দেখতে পাচ্ছি। এটা ফটোগ্রাফিক একটা কাজ, যেখানে ওইখানকার অ্যাবসেন্স, এমপ্টিনেস, সেগুলোকে একটা নেগেটিভ ফিলিং এ নিয়ে আসা হচ্ছে। এই এই যে অ্যাবসেন্সটা, এই যে এমপ্টিনেসটা, এটা কতটা নেগেটিভ ফিল করায়। একটা এমপ্টিনেস আছে ওখানে, বিভিন্ন ফ্রেম, বিভিন্ন নকশা, তার ভিতরে ফাঁকা ফ্রেম, ওখানে কি ছিল সেটা আর জানা যায় না, সেই জায়গাগুলো একদমই আবছা থেকে যায়। বাংলাদেশে যে নানান ধরনের ছড়ায় ছিটায় থাকা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায়, বিভিন্ন জমিদার বাড়ি, এগুলো বিভিন্ন অবহেলায় নষ্ট হচ্ছে, আবার কেউ পরিত্যক্ত করে রেখে যাচ্ছে নষ্ট হওয়ার জন্য, আবার নানান ধরনের অন্যান্য কারণ থাকে। আবার সময়ের সাথে আসলে একটা জিনিস ক্ষয়ে যাবে, এটাও খুব বাস্তবতা। সেই সময়ের সাথে যে একটা জিনিস হারায় যায় এবং ক্ষয়ে যেতে পারে, সময়ও একটা রিজন, একটা এই যে বাড়িগুলো হারিয়ে ফেলার পেছনে, সেটাকেই এই ফটোগ্রাফি ওয়ার্কের ভিতরে তুলে ধরা হয়েছে। যে এই পাটলটা, এই ক্ষীয়মান, রংটা উঠে গেছে, আদলটা চলে যাচ্ছে, আকারটা ভেঙে যাচ্ছে, সেই রিপ্রেজেন্টেশন এখানে করা। কিছু কিছু ফটোগ্রাফে দেখা যাবে যে বাড়ির এক্সিস্টেন্সটাকে পুরো নেচার অ্যাকোয়ার করে নিচ্ছে, শিকড় গজিয়ে যাচ্ছে, শিকড়টাই এখন ওকে ধরে রাখছে, বাড়ির আকারটা হারায় যাচ্ছে, শিকড়ের কারণে বাড়ির আকারটা এখনের শেপে থাকতেছে, এবং আস্তে আস্তে সময়ের সাথে এটা শিকড়ের মধ্যেই হয়তো মিলায় যাবে।
এই গল্পটা হচ্ছে সুখাইরের জমিদার বাড়ির গল্প নিয়ে। সুখাইর নিয়ে বলা হয় যে আন্ধার থেকে সুখাইর, মানে জঙ্গল কেটে সুখাইর জমিদার বাড়ি করা হয়। তো এই গল্পটার মধ্যে যে ক্যারেক্টারটা দেখতে পাই, এটা হচ্ছে একটা মেয়ে ক্যারেক্টার যার নাম সুখাইর, যার বয়স 500 বছর, যাকে জঙ্গলে রেখে চলে গেছে তার বাবা মা। জঙ্গলের ভিতরে সে থাকে, জঙ্গলের বিভিন্ন দিকে ঘোরে। একদিন তাকে জঙ্গলের ভিতরে একজন, জঙ্গল থেকে একটা আত্মা এসে তাকে আহ্বান করে তার সাথে যাওয়ার, যে তাকে চলে যেতে হবে। তখন মেয়েটা খুব অবাক হয়ে জিজ্ঞেস করে যে আমি কেন যাবো তোমার সাথে, আমার তো তোমার সাথে যাওয়ার কথা না, আমার তো এখানেই থাকার কথা। তারপরে ওকে বোঝানো হয় যে তোমাকে তো তোমার বাবা মা এখানে রেখেই গেছে, যে তুমি জঙ্গলের নিয়ে রাখবো, তোমাকে তো ফেরত যেতেই হবে আমার সাথে, তোমার বাবা আমি তো নিয়ে যাই না তোমাকে সাথে। তখন ও এটা রিয়েলাইজ করে এবং বোঝার চেষ্টা করে, পরে তার সাথেও চলে যায়। মূলত এটা সুখের জমিদার বাড়ি, যেটা 500 বছর পুরানো, তার মেটাফোর হিসেবে এই ক্যারেক্টারটাকে দেখানো, যে একদিন জঙ্গল কেটে যার উৎপত্তি হয়েছিল, যার স্থাপনা হয়েছিল, একদিন জঙ্গলের ভিতরেই সে মিলাই যাবে, এবং এটাকেই আসলে এক ধরনের সেলিব্রেট করতে হবে। সেভাবে মেয়েটা তার চলে যাওয়াটাকেও এক ধরনের সেলিব্রেট। এই পপ আপ বুকটা, গল্পটা হচ্ছে গোরারং জমিদার বাড়ির একটা গল্প, যেখানে রানু শানু নামে যেটা ক্যারেক্টার, যারা রাতের গভীরে যাত্রাপালা দেখতে যায়, গান দেখতে যায়, এবং ওদের যাতায়াতের পথে প্রতিদিনই বাড়ি যাওয়ার পথে গোরারং জমিদার বাড়িটা পড়ে, ভাঙা বাড়িটা যেটা খালি দেখে আসছে সবসময়। হঠাৎ একদিন সকালবেলা ওরা যাত্রাপালা দেখে ফেরার সময় নাকি যে বাড়িটা নাই, বাড়িটা একটা সাদা গাছ হয়ে গেছে, দূর থেকে একটা সাদা গাছের মতো দেখাচ্ছে। তারপর ওরা কাছে যাওয়ার পরে দেখে সাদা গাছটা একটা সাদা ঘোড়া হয়ে গেল, এবং ঘোড়াটার সাথে ওরা আলাপ করে যে বাড়িটা কোথায় গেল, নিজেদের মধ্যে আলাপ করে বাড়িটা কোথায় গেল। তখন ঘোড়া বললো যে এটা তো শুধু একটা বাড়ি ছিল না, এখানে অনেক গল্প আছে, তোমরা কি সেই গল্পটা জানো? বাড়িটা তো নাই এখন। তখন ওরা বলছে সবসময় তো খালি দেখলাম, কি হতো এখানে? তারপরে ওরা বসে ঘোড়ার কাছ থেকে ওই বাড়ির আগেকার সব গল্প শুনে, যে এখানে রঙ্গমঞ্চ ছিল, গান হতো, যাত্রা হতো, এবং নানান আয়োজন হতো, কালচারাল অনেক অনুষ্ঠান হতো, সেটা জেনে ওরা খুব মজা করে গল্পটা শোনে। তারপরে গল্প শুনতে শুনতে সন্ধ্যা নামে, একসময় ওদের চলে যেতে হয়। ঘোড়াটা বলে এখন আমার যাওয়ার সময় হয়েছে। তখন রানু আর শানুর খুব মন খারাপ হয় যে তুমি ওখানে যেও না, তুমি আমাদের ছেড়ে যেও না। তখন ঘোড়াটা বলে আমার এখন যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাবো, কিন্তু তোমরা আমাকে বাঁচায় রেখো সুনামগঞ্জের এই গানে, সুনামগঞ্জের এই কালচারে, এই গল্পগুলোর মধ্যে আমাকে বাঁচায় রাখো। ঢাকার বাইরের এই জমিদার বাড়িগুলো এত অবহেলিত, একদমই লোকজন যেতে চায় না, একদমই গরজ দিতে চায় না। সেখানে যখন কখনো শহর থেকে লোক যায়, তখন লোকাল কমিউনিটির মনে হয় যে নিশ্চয়ই ওই কমিউনিটি থেকে কোনো কিছু গুপ্তধন খুঁজে বের করার জন্য তারা গেছে। এবং যখন এই সুখায়ের রাজবাড়িতে এই আর্টিস্টরা যায়, তখন লোকাল কমিউনিটি প্রতিদিন বারবার জিজ্ঞেস করতো যে আপনারা কি মাটির তল থেকে গুপ্তধন খুঁজতে আসছেন, সরকার পাঠাইছে টাকা দিয়ে কিছু খুঁড়ে বের করতে। এবং সেই কিউরিয়াসিটিটাকে এই আর্টিস্ট একটা পেইন্টিং এ সাজিয়ে বলে যে মোহর আছে রায় ভবনে, যে রায়, যে বাহাদুর তার নাম, রায় টাইটেল পেয়েছিল উনি বাহাদুরের জন্য, সেই ভবনের মোহরটাকেও, এটা এক ধরনের কমিউনিটি কিউরিয়াসিটিকে রিপ্রেজেন্ট করা। আর উপরে যেই কাজটা আমরা দেখতে পাচ্ছি, এইটা গৌরারং জমিদার বাড়ির যে রং মহল আছে, সেটা চারপাশে ফ্রেস্কো করা ছিল, যে ফ্রেস্কোটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে, একদমই এখন চলটা উঠে অলমোস্ট নেই। সেইটাকেই রিক্রিয়েট করা, আর্কাইভ করার জন্য, প্রিজার্ভ করার জন্য রিক্রিয়েট করা ডিজিটালি, সেই রিপ্রেজেন্টেশন এবং আগের কিছু আর্কাইভের ছবি এখানে আছে। এবং এই রংমহলের গল্প শুনতে শুনতে আমরা এই জমিদার বাড়ির ফ্যামিলি মেম্বারদের কাছে গল্প শুনতে শুনতে এক পর্যায়ে জানা যায় যে তাদের ভাবি এবং দেবরে দুটো থিয়েটার দিচ্ছে, এবং তারা একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা করবে, এই রংমহলে সেই আয়োজন। তো সেই গল্পটাকে রিপ্রেজেন্ট করে আবার একটা হামাইল গানের মাধ্যমে তাদের এই খুনসুটি, এই কম্পিটিশনের গল্পটা উঠে আসে, যেখানে ভাবি এবং দেবরের দুটা দলকে ইমাজিন করে দুটা হামাইল লেখা হয়, এবং লোকাল এবং মিক্সড ডায়ালেক্টে, মানে সুনামগঞ্জের পুরো এক্সাক্ট ডায়ালেক্ট না, মিক্সড ডায়ালেক্টে এই গানটা লেখা হয় হামাইলের পারফরমেন্সের জন্য, যাতে সব ধরনের মানুষ কিছুটা হলেও গানটা বুঝতে পারে। একদমই সুনামগঞ্জের ডায়ালেক্টে হলে কারো হয়তো বুঝতে অসুবিধা হবে। আর মাঝখানে যে বারান্দাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই রংমহলের পেছনে গোপন একটা সিঁড়ি ছিল, যে সিঁড়ি দিয়ে মহিলারা গোপনে উঠে রংমহলের পারফরমেন্স দেখতো, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যই মূলত এই বারান্দাটা এবং পর্দার পেছনে মহিলাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে।
এই ছবিগুলোতে দেখা যাচ্ছে যে এখন রংমহলটার কি অবস্থা, একদম ধ্বংস করা, কোনো কিছুই এক্সিস্ট করে না, ফ্রেস্কো গুলাও একদম গায়েব। এখানে অনেকগুলো সিরামিক্স এর কাজ দেখা যাচ্ছে, মূলত সুখাই এবং গোড়ারং জমিদার বাড়িরই বিভিন্ন রেলিক, বিভিন্ন মোটিভ, বিভিন্ন স্ট্রাকচারকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বাম পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা গোড়ারঙের অ্যাকচুয়াল ফ্লোর প্ল্যান ওই জমিদার বাড়িটা, তার ভিতরে এই ঘরের জায়গা, অন্দরমহলের জায়গা, এবং এখানে পাশে একটা পুকুর ঘাট যেখানে সবার ব্যবহারের একটা ঘাট আর মহিলাদের ব্যবহারের জন্য বাঁধানো ঘাট ছিল, যেখানে ঢাকা থাকতো মহিলারা যখন গোসল করতো তখন ঢাকা থাকতো। তারপরে ডান দিকে যদি চলে আসি তাহলে সুখের জমিদার বাড়ির ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছি। এক্সাক্ট যে ফ্লোর প্ল্যানটা আছে, বড় বাড়িটা, সবচেয়ে বড় যে মহলটা, সেটার বিভিন্ন রেলিক আমরা দেখতে পাচ্ছি। কিছু রেলিক এখানে দেখা যাবে ফাটা, কারণ এইভাবেই এখন ওই মোটিভ গুলো ওই বাড়িতে পাওয়া যায়। করিডোরের ওপরে ছাদে লাগানো মোটিভ, কিংবা কোনো গেটের সামনের কোনো মোটিভ, সেই মোটিভ গুলোকে বিভিন্ন এনিমেল শেপ, বিভিন্ন জিওমেট্রিক ফ্লোরাল প্যাটার্ন আমরা এখানে দেখতে পাই। সেগুলোকে এখানে সিরামিক্স এর কাজে রিপ্রেজেন্ট করা। এবং সিরামিক্স এর কালারটা যদি খেয়াল করা হয়, সুখাইর জমিদার বাড়ি থেকে কিছু রেলিক ইট পাওয়া যায়, সেই ইটের যে কালার টোন, সেই টোনেই এই কাজগুলা করা। এবং ডান পাশে এখানে ছবির ভেতরে ওই জায়গার অরিজিনাল রিপ্রেজেন্টেশন গুলো, রেফারেন্স গুলো দেওয়া আছে। এখানে সেই অরিজিনাল রেফারেন্স গুলো দেওয়া, যেখানে ক্র্যাকটা দেখা যাচ্ছে, এই যে ডিজাইন গুলো, নকশাগুলো দেখা যাচ্ছে, এনিমেল শেপ গুলো দেখা যাচ্ছে, যেগুলো একটা অদ্ভুত মিক্স অফ 2-3 রকমের এনিমেল, যেটা ঠিক ঘোড়া, সিংহ নাকি বোঝা যাচ্ছে না।